নমস্কার বন্ধুরা, আজ স্মোকি ফ্লেভারের দই মাটন তৈরি করব। মানে এই মাটনটার মধ্যে আমি ধোঁয়ার ফ্লেভার দিয়েছি। চলুন শুরু করা যাক। মাটনটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বেশিক্ষণ না, ধরুন মিনিট 30-এর মতো। আর কোনো কিচ্ছু ম্যারিনেশনের প্রয়োজন নেই। এটা কিন্তু আমি খুব অল্প বিস্তর মশলা দিয়েই করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা। দেখুন আমি কি নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জল ছাড়া বেটেছি। এটা হলো আদা আর রসুনের পেস্ট। এখানে গরম মশলা আছে, আর এটা আমার বাড়িতে তৈরি ভাজা মশলা। এটা হলো জল ছাড়ানো দই। জলটাকে ঘন্টাখানেক ধরে আমি দইটাকে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম জল ছড়ানোর জন্য। এরপরে তুলে রেখে দিয়েছি। এবার ফোড়নের জন্য লাগবে 3-4টা ছোটো এলাচ, বড় এলাচ একটা, আর গোলমরিচ আর দারচিনি, আর 2-3টে তেজপাতা। এই রান্নাটা কিন্তু পুরোপুরি ঘিতেই তৈরি করা হয়, তাই আমি 2 চামচ ভরে ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে বা তেলটাকে আপনারা যেটাই ব্যবহার করুন, সেটাকে কড়াইয়ের চারিদিকে প্রথমে ছড়িয়ে নিতে হবে। তাই মোস্টলি বলে রাখি, চেষ্টা করবেন এটা ঘিতেই করতে। এই রান্নাটা খুব ঠান্ডায় খাওয়া হয় আর খেতে ভালোও লাগে। এবার ফোড়নের জন্য গরম মশলাটা দিয়ে আমি একটু সাঁতলে নিচ্ছি। এতে একটু নুন দিয়ে দেবো, কেননা মাংসটা আমি ডাইরেক্টলি এই ঘিয়ের মধ্যেই দেব। মাংসটা যাতে আটকে না যায়, তাই নুনটা দিলাম। তবে পরবর্তী ধাপে মনে রাখতে হবে যে নুন দিয়েছি, সেই সময় নুন অল্প করেই দিতে হবে। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে। যাদের ঘি খাওয়ার কোনো রেস্ট্রিকশন আছে তারা সর্ষের তেল দিয়েও করতে পারেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে। এবার মাংসগুলো দিয়ে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট মতো সাঁতলে নেব। দেখুন আমি কিন্তু এতে প্রথমে জল দিচ্ছি না, মাংসর থেকে জলটা বেরোবে, শুকোলে পরে আমি জল দেব। আর যতক্ষণ আমি ঘিতে ভাজছি এটা হাই ফ্লেমেই থাকবে, ফ্লেম কম করবেন না। এরপরে এতে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। মাংসের রঙটা একটু সাদা ধরনের হয়ে গেলে এতে আদা রসুন বাটাটা দিয়ে দিলেই হবে। মশলার হেরফের করেই একটা রান্নাকে খুব সুন্দর টেস্টফুল রান্নায় পরিণত করা যায়, আপনারা করলেই বুঝবেন এটা। এবার 2.5 চামচের মতো আদা রসুন বাটা এতে আমি দিলাম। মাংস কিন্তু আমি নিয়েছি 600 গ্রামের মতো। দেখুন জল কিন্তু এখনও বেরোচ্ছে। রসুন আর আদা বাটা দিয়েও 3 থেকে 4 মিনিট মতো কষতে হবে। কষলে পরে এই রসুন আর আদার কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। দেখুন খুব ভালো করে কষছে। বিগিনার্সদের একটা কথা বলে রাখা প্রয়োজন, যখনই কোনো নতুন রেসিপি ট্রাই করবে খুব অল্প পরিমাণ নিয়ে তারপরেই ট্রাই করবে। এরপরে অভিজ্ঞতা হয়ে গেলে বেশি নিয়েও ট্রাই করতে পারো। এবার রসুন আর আদার যে গন্ধটা এটা সম্পূর্ণরূপে চলে গেছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যখন আপনারা বাটবেন একদম জল দেবেন না। প্রয়োজনে আধ ভাঙা কাঁচা লঙ্কা, আধ ভাঙা পেঁয়াজ থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু জল দিয়ে বাটবেন না। এটা সম্পূর্ণ জল ছাড়া আমি বেটেছি।
এখানে 2টো পেঁয়াজ নিয়েছি আর 6 থেকে 7টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি আমি। পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কিন্তু কষতে হবে। 3 থেকে 4 মিনিট মতো আমি কষে নেব। পেঁয়াজ, মাংস, ঘি একসঙ্গে মিশে যাবে। আর তেজপাতাটা আমার বাড়ির গাছের তেজপাতা, তাই আমি সবুজ তেজপাতাটাই নিয়েছি। আপনাদের শুকনো তেজপাতা থাকলে সেটাই দেবেন। দেখুন কাঁচা লঙ্কা আধ ভাঙা কিন্তু রয়েছে। এগুলো আস্তে আস্তে মিশে যাবে আর মুখে পড়লে ভালোই লাগবে। এই রান্নাটা কিন্তু খুব ঝাল হবে না, মাঝারি মানের ঝালই হবে। এবার আমি যে মশলাটা তৈরি করেছি বাড়িতে শুকনো গুঁড়ো, সেটা আমি বলে দিই। ধনে, জিরে আর গোলমরিচ। ধনে এখানে 1.5 চামচ, জিরে 1 চামচ, গোলমরিচ 1 চামচ। এই মশলাটা দিয়ে আবার ভালোভাবে কষবো। মশলাটার যে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। শুকনো খোলায় নাড়াচাড়া করে আমি গুঁড়ো করে নিয়েছি। তবে আমি হামামদিস্তায় গুঁড়ো করেছি, এতে পুরোপুরি পাউডার হয়ে যায়নি, একটু দানাদার আছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আমি রান্নাটা আপনাদের সুবিধার জন্য প্রথমে কড়াইয়ে করে নিয়েছি। এরপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনারা চাইলে ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়েই রান্নাটা করতে পারবেন। এখনও কষানো চলছে। 1/2 চামচের মতো হলুদ আমি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করা হবে না। দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। আর হাই ফ্লেম ছিল, আর যেহেতু আমি নুন দিয়েছি অল্প, নিচে লেগেও যায়নি। স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও খুব ভালো রান্না করতে পারবেন। সুতরাং এটা একটা মাস্ট ট্রাই রেসিপি। দই মাংস আমি আগেও করেছি, কিন্তু এই স্মোকি ফ্লেভারটার জন্যই এটার টেস্টটা মনে হয় আরও বেড়ে গেছে। এই যে জল শুকিয়ে গেছে, মাংসের থেকে বের হওয়া সমস্ত জল কষানোর ফলে খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপরে আমি গরম জল দেব আর প্রেসার কুকারে ট্রান্সফার করব এটাকে। প্রেসার কুকারে দেওয়ার পর হাই ফ্লেমে একটা হুইসেল, এরপরে সবচেয়ে লো ফ্লেমে রেখে 12 থেকে 13 মিনিট মতো আমি মাংসটাকে সেদ্ধ হতে দেব। মনে রাখবেন প্রেসার কুকারে যখন দেবেন জল, খুব বেশি জল দেবেন না। খোলা পাত্রে রাখলে একটু বেশি জল দিতে পারেন, কিন্তু প্রেসার কুকারে খুব বেশি দিলে বাইরে বেরিয়ে আসতে পারে। 1-2 বার ফুটে উঠুক, এরপরে আমি প্রেসার কুকারে দেব। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন, তবে খেতেও টেস্টি হবে, মাংসটা নরমও হবে তাড়াতাড়ি। ভালোভাবে ফুটে উঠেছে। এরপরেই আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এর মধ্যে আমি 1.5 থেকে 2 চামচ মতো পুদিনা পাউডার দিচ্ছি। আপনাদের কাছে যদি কাঁচা পুদিনা পাতা থাকে দিতে পারেন, 1 মুঠো দিলেই হবে। আর না থাকলে এই পাউডারটা 2 চামচের মতো দিয়ে দেবেন, এর বেশি দেবেন না। মাত্রাটা এইটাই ঠিক আছে। এবার আমি প্রেসার কুকারটা আটকে দেব। একটা হুইসেল উঠলো, এরপরে আমি আঁচ কমিয়ে রেখে দেব। এরপরে যখন নিজের থেকে ছাড়বে প্রেসার কুকারটা, তখন আমি খুলে নিচ্ছি। আমি গ্যাসটা আবার অন করে দিয়েছি। দেখুন জল কিন্তু খুব বেশি কমেনি, এদিকে আমার মাংসও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে।
এবার আমি এটাকে কড়াইয়ে ট্রান্সফার করে নেব। এটা শুধুমাত্র আপনাদের জন্যই আমি করে দেখাচ্ছি, নয়তো আমি ডাইরেক্টলি প্রেসার কুকারেও করতে পারি। প্রেসার কুকার ছাড়া কড়াইয়ে করলে সময়টা একটু বেশি লাগবে। খুব ভালোভাবে কিন্তু কষে গেছে। এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, ভালো লাগবে। আমি কড়াইয়ে ট্রান্সফার করে দিলাম, আর গ্যাসটা এখন হাই ফ্লেমেই আছে। এটা ফুটতে থাকুক। জল খুব বেশি দেব না, কেননা খুব বেশি দিলে আবার টানাতে অনেকক্ষণ সময় লাগবে, এর কোনো প্রয়োজন নেই। আর যখনই আপনারা প্রয়োজন বোধ করবেন জলের, তখনই সেই জলটা গরম করে দেবেন, ঠান্ডা জল এতে দেবেন না। এই রান্নায় কিন্তু আলু পড়ে না। আপনারা একদিন আলু না দিয়েই করে দেখুন, ভালো লাগবে খেতে। এবার আমি এতে নুন দিয়ে দেব। তখনও হাফ চামচ দিয়েছিলাম প্রথম দিকে, এবারও হাফ চামচ দিলাম। এরপরে আপনারা টেস্ট করে নুনটা দেবেন যদি লাগে। এবার জল ঝরানো যে দইটা, এটা আমি বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, আর একটু গরম মশলা দিলাম। বেসন হাফ চামচের মতো দেবেন। এখানে এই জল ঝরানো যে দইটা, সেটা 2 কাপ মতো রয়েছে। আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা এমন হবে দেখে মনে হবে একদম ক্রিম। আমি মিনিট 5 মতো কন্টিনিউয়াস ফেটিয়ে গেছি, যাতে কোনো লাম্পস না থাকে এর মধ্যে। আর বেসনটা দিয়েছি, এতে আমি কোনো কাজু পেস্ট দিচ্ছি না বেসের জন্য, তাই বেসনটা দিলাম। আর বেসনটা দিলে এই দইটা ছেড়ে যাবে না, মানে তেলে দেওয়ার পর ছানা ছানা মতো হবে না। দইটা যখন দেয়া হবে, প্রথম দিকে আঁচটা কম থাকবে। ভালো করে দইটাকে মিশিয়ে দিচ্ছি। দই কিন্তু আপনারা টক দইও দেবেন না খুব, আবার মিষ্টি দইও দেবেন না। বাড়িতে পাতা যে দইটা, সেটাই দেবে। সেটা প্রচণ্ড রকমের টক যাতে না হয়। দেখুন দইটা ভালোভাবে আমি মিশিয়ে দিতে পেরেছি। এবার নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। যদিও দইয়ের মধ্যে বেসন দেয়া, তবুও দইটা ভালোভাবে কিছুক্ষণ ফুটে যাক। এরপরে যদি মনে হয় জল লাগবে, আপনারা দিতে পারেন। এবার আমি গরম মশলা দিলাম। গরম মশলাটা দিয়েও এটাকে খুব ভালো করে ফোটাবো। এরপর আমি কিছু ধনেপাতা দিয়ে দেব। এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এরপরে হবে আমরা কয়লাটাকে গরম করে এর মধ্যে ঘি দিয়ে এটাকে ফ্লেভারফুল করব। তবে একটা কথা মনে রাখতে হবে, কয়লা দিয়ে খুব বেশিক্ষণ ধোঁয়া দিয়ে রেখে দেবেন না, এতে পুরো মাংসটা তেতো হয়ে যেতে পারে।
1.5 থেকে 2 মিনিটের বেশি এই ধোয়াটা দেবেন না। আমি একটু ঝোলটা কমিয়ে নিতে চাইছি, কেন এতে ঝোল বেশি ভালো লাগে না। দেখুন, এতে আমি কোনো রকমের কাশ্মীরি রেড চিলি বা ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিইনি। এটা খেতে ভালোই লাগবে। এটা খুব সিম্পল রান্নাটা হয়েছে মাটনের। মোটামুটি যা ইনগ্রিডিয়েন্টস থাকে বাড়িতে সেগুলো দিয়েই করা হয়েছে। দেখুন, ফুটিয়ে আমি কমিয়ে নিয়েছি, ফ্লেমটা কিন্তু এখন খুব কম। এর মধ্যে আমি কয়লা গরম করে নিচ্ছি। গরম কয়লার মধ্যে আমি ঘি ঢেলে এই ফ্লেভারটাই দেওয়ার জন্য ঢেকে দেবো। দেখুন, ভিতরে কিন্তু ধোঁয়া উঠছে। আমি কিন্তু প্রচণ্ড রকমের ধোঁয়া দেবো না, কেননা এটা তেতো হয়ে যাওয়ার চান্স আছে। আমার শুধু প্রয়োজন সেই ধোঁয়ার ফ্লেভারটা। 1.5 থেকে 2 মিনিটের বেশি রাখবেন না। দেখুন, ঘিটা তলায় পড়ে আছে বাটির, আমি তুলে নিচ্ছি এটা। রান্না তো তৈরি। দেখতে কীরকম লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের রান্না কীরকম হয়েছে। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। নতুন যারা আছেন তাদেরও আমার চ্যানেলে আসার জন্য আমন্ত্রণ করছি। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে। আজ তবে বিদায় নিচ্ছি।